দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি আপনাদের সাথে রাজীব। এখন 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচনের নির্ঘণ্ট বাজার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের মতো আমাদের রাজ্যেও একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল ওনাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, প্রচারে খামতি নেই। এরই মধ্যে একজন রয়েছেন, উনি হচ্ছেন কৃষ্ণধন দাস। আপনারা আগেও দেখেছেন, উনি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন, আপনাদের বক্তব্য উনি শুনেছিলেন এবং আপনাদেরকে প্রতি উত্তর উনি দিয়েছিলেন। এবং উনি 3 নম্বর কনস্টিটিউয়েন্সি থেকে উনি জয়ী হয়েছেন এবার 2018 বিধানসভা নির্বাচনে। উনি প্রত্যেকটা সময় আমরা লক্ষ্য করতে পারছি উনি মাঠে রয়েছেন মানুষদের সঙ্গে এবং আপনাদের বক্তব্য শুনছেন, কিন্তু নির্বাচনী এই লগ্নে, ঠিক প্রাক লগ্নে আগামীকাল তার প্রচার যে রয়েছে সেই প্রচার শেষ হয়ে যাবে, আজকে তার অন্তিম দিন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কৃষ্ণধন দাস আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন। ওনার কাছ থেকে আজকে জানতে চাইব, এই 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যের নিরিখে যে দুটি কনস্টিটিউয়েন্সি, ইস্ট কনস্টিটিউয়েন্সি এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি যে রয়েছে, উনি কি দেখছেন এবং কি প্রত্যাশা করছেন। প্রথমত কৃষ্ণধন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালিনী এনএনে। নমস্কার, আপনার মাধ্যমে সারা রাজ্যবাসীকে আমার সশ্রদ্ধ প্রণাম, আগাম নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। প্রথমত যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, এখন আপনাদের ব্যস্ত শিডিউল রয়েছে এবং নির্বাচনের ঠিক পাক মুহূর্তে এটাই হচ্ছে বেস্ট সময় মানুষের কাছে পৌঁছানো। কি ভাবছেন 2019 লোকসভা নির্বাচনে কি হতে চলেছে? 2019 নির্বাচনে কি হতে চলছে আপনারা তো নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমি যা বলতে চাইছি আপনারা উপলব্ধি করতে পারছেন। সারা রাজ্যে একই কথা, একই আওয়াজ, মোদি রোগ সর্বত্রই আছে। আর মোদিকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যে আমাদের দিদি, যিনি ত্রিপুরার রাজনীতির ইতিহাসে অগ্নিকন্যা উপাধি ত্রিপুরাতে ভূষিত হচ্ছেন এবং সবাই বলছেন। আর রেবতী কুমার ত্রিপুরা, ওরা দুজন, দিদি এবং দাদা দুজনই যাচ্ছেন। বিপুল ভোটে যাবেন এবং বিগত দিনের ইতিহাসকে ভঙ্গ করে বিপুল ভোটে ওনারা দুজন জয়ী হবেন, এই পূর্ণ বিশ্বাস আমার আছে। 2018 বিধানসভা নির্বাচনের পর যদি আমরা লক্ষ্য করি, আপনারা মাঠে ময়দানে রয়েছেন, যতটুকু আপনাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা কাজ করে যাচ্ছেন কৃষ্ণধন বাবু, সেটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই এখানটায়। কিন্তু তবুও রাজ্যবাসী জানতে চাইছে যে এই 1 বছরের মধ্যে যে আপনাদের যে সরকার রয়েছে, সেই সরকার কতটুকু মানুষের যে আশা রয়েছে সেই আশাগুলোকে পূরণ করতে সক্ষম হয়েছে। আমি আসছি আপনার কাছ থেকে এই উত্তরটা আমি নেব। দর্শক বন্ধুরা যারা আপনারা রয়েছেন, আমার এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে বিধায়ক কৃষ্ণধন দাসের কাছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করবেন এবং ওনার কাছ থেকে আপনারা জানতে চাইবেন। আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে যাওয়ার আগে একজন দর্শক বন্ধু ফোন করেছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন বলবেন একবার? মেলাঘর থেকে বলছেন, কি বলবেন দাদা? বলছি আজকে যে নির্বাচন, 19 নির্বাচনটা আগামী হ্যাঁ 11 তারিখ হতে চলেছে আমাদের রাজ্যে ফার্স্ট ফেজে। বলুন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি আইপিএফটি জোট সরকার, হ্যাঁ, দেখা যাচ্ছে তারা 60টা প্রার্থী দিচ্ছে, আবার জোটও আছে এবং তাদের যে প্রার্থী সুযোগ ভূমিক কংগ্রেসের প্রার্থী হলেন, তাদের বিজেপির সভাপতি ছিলেন। আমার মনে হচ্ছে এবারকার লড়াইটা শক্ত লড়াই হবে। বিগত দিনে আমরা লোকসভা নির্বাচন যেটা দেখি, শাসক দলের পক্ষে বেশিরভাগ যায়। এবার কিন্তু বিজেপি পশ্চিম ত্রিপুরা পাস করতে যদি সঠিক ভোট হয়, পূর্ব ত্রিপুরাতে পাস করতে পারবে না।
এটা আমার ধন্যবাদ। এটা আপনার ব্যক্তিগত মতামত হতেই পারে, আপনি একজন গণদেবতা। আমি যাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে, ওনার কাছে আমি যাচ্ছি এবং আলোচনা করব। কৃষ্ণবাবু, যে বিষয়টি নিয়ে আমি প্রথমে আপনাকে প্রশ্ন করেছি সেই বিষয়টা একবার জানবো, যে আপনারা মাঠে ময়দানে রয়েছেন, কাজ করছেন, এটা কেউ বলতে পারবে না যে আপনারা কাজ করছেন না। যতটুকু আপনাদের সামর্থ্য রয়েছে আপনারা চেষ্টা করছেন যাতে রাজ্যের মানুষ বা আপনার কনস্টিটিউয়েন্সির মানুষরা ভালো থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কি নিয়ে রাজ্যের যারা মানুষরা রয়েছেন, গণদেবতারা রয়েছেন, তাদের কাছে যাবেন যে আমাদেরকে এবার লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিন? দেখুন, এটা সহজ। মানুষ অতিষ্ঠ ছিল একটা সরকারের বিরুদ্ধে, মানুষ পরিবর্তন চাইছিল, তো আমরা পরিবর্তন দিতে পেরেছি। এখন আপনি যদি আমাকে সময় দেন, আমি পরিবর্তন কি কি পরিবর্তন ওগুলি বলে দেব। আর একটু আগে যে দাদা ফোন করলেন, উনি তো ফোনের মাধ্যমে বুঝিয়ে দিলেন, ওনার এটার কোনো কোশ্চেন ছিল না, অ্যাকচুয়ালি ওনার অভিমত উনি জানালেন। এটা ওনার ব্যক্তিগত অভিমত, ওনার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। কিন্তু সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন, যেটা দেখুন আগে যখন আমরা জিবি যেতাম, আজ থেকে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে, বা আইজিএম, আমরা বামুটিয়াবাসী, আগে আমাদের স্ট্যান্ড ছিল তুলসীবতী, তারপর রাধানগর। গাড়িতে উঠলেই একটা বিশ্রী গন্ধ। এবার নিজে চিকিৎসা করে আসুক বা কোনো আত্মীয় স্বজনকে দেখে আসুক, গাড়িতে উঠে মানে আমরা তো স্কুল কলেজে যখন আসতাম বা প্রাইভেট পড়তে আসতাম, দেখতাম যে আসতো ওনার প্রতি কোনো ঘৃণা না, কিন্তু ওই গন্ধটার প্রতি একটা ঘৃণা ছিল, হয়তো কেউ জিবি থেকে এসছে, এই গাড়িতে আছে, এটা স্পষ্টীকরণ, মানে সবাই বুঝতাম। হ্যাঁ, তারপর এখন এই যে 1 বছর হলো মাত্র, না জিবি না আইজিএম, কোনো কে মন্দির থেকে আসলো, কি স্কুল থেকে আসলো, কি জিবি থেকে আসলো, কোনো গন্ধ পাওয়া যায় এখন? আপনিও বলুন, আছে কোনো গন্ধ? এটা তো একটা পরিবর্তন। মানুষ আগে জিবিতে কোনো পরীক্ষা বিনামূল্যে হতো না, টাকার বিনিময়ে হতো, বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এটাও তো পরিবর্তন। এই যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে ত্রাণ তহবিলের যে চাঁদার জুলুম ছিল, কেউ বলতে পারবেন এই বছর কোনো চাঁদার জুলুম হচ্ছে? কেউ যাচ্ছে, কোনো চাকরিজীবী বাধ্যতামূলক এত টাকা দিতে হবে, কোনো ব্যবসায়ীকে এত টাকা দিতে হবে, এরকম কোনো উদাহরণ আছে? এগুলি পরিবর্তন। মেম্বার প্রধান, এলসিএম, এলসিএস, আরো বিভিন্ন তাদের রাজনৈতিক তাদের সংগঠনের পদবি ছিল, ওদের বাড়ি করে যাওয়া ছাড়া, নিয়মিত হাজিরা দেওয়া ছাড়া 4-5 বছর কোনো সুযোগ সুবিধা কোনো মানুষ পেত? এগুলো তো আপনাদের পরিলক্ষিত করে এই জিনিস, আমি নতুন করে আর কি বলবো, সবই আপনারা জানেন। মানুষ ওই প্রত্যাশা, ওটার প্রতি মানে বিতৃষ্ণা হয়ে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা সেই দিশাতে হাঁটছি এবং সেভাবেই কাজ করছি। তার জলজান্ত প্রমাণ এই যে কিষাণ সম্মান নিধি। আমি তো এইটুকু মানে বুকে হাত দিয়ে বলতে পারি, যে পরিমাণ বিজেপির কার্যকর্তা যে পরিমাণ পেয়েছে এই সম্মান নিধিটা, এর চেয়ে বেশি পরিমাণ পেয়েছে সিপিএম এর কার্যকর্তা। আর এর জন্যই আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। একটা ফোন নিচ্ছি কৃষ্ণবাবু। নমস্কার, কে আছেন? হ্যালো কৃষ্ণবাবু, আপনি বলেছেন যে জিবির যে বর্তমান এখন যে পরিস্থিতি রয়েছে সেটা আগের থেকে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু রাজ্যের মানুষরা, অ্যাকচুয়ালি রাজ্যের যারা বেকাররা রয়েছেন তারা কিন্তু কাজ চাইছেন। সেই ক্ষেত্রে বেকারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখেন, আমার কথাটা বললে, বেকার এমনিতে সবসময় শুনি, এটা আমার আবার একটা শব্দ আছে, বেকার আর বকর। যার একারও নাই আকারও নাই, ও হচ্ছে বকর। তো বকররা আর কিছু হবে না, বেকার যারা, ওরা উপার্জন সক্ষম হবে, ওদেরকে ব্যবস্থাপনা করা হচ্ছে যার যার মেধা অনুযায়ী, যে যেই কাজটা ভালো পারেন, যে যেটা ভালো বুঝেন। আমরা কি বলেছি সরকারি, প্রত্যেককে সরকারি চাকরি দেবো নাকি? সরকারি চাকরি দেওয়া যায়? রাজ্যের বা দেশের সবাইকে সরকারি চাকরি দেওয়া যায় নাকি? উপার্জন সক্ষম করা, যার যে মেধা আছে ওই মেধাটাকে জাগ্রত করা হচ্ছে আমাদের সরকারের দিশা। আমরা ওই দিশাতে হাঁটছি এবং অনেকটা সফল হচ্ছে। নমস্কার, কে আছেন? বিশাল বলছেন দাদা, বলুন কি বলবেন? যে প্রসঙ্গটা হচ্ছে যে বিধায়ক আছেন, বিধায়ক সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। বলুন। যিনি পশ্চিম আসনে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কি যোগ্যতা আছে যে পার্লামেন্টে গিয়ে স্পিকারের সামনে কি প্রশ্ন করবেন? দেখুন, আমি আপনাকে বলতে পারছেন না,
যিনি হিন্দিতে কোনো কথা বলতে পারছেন না, যিনি ইংলিশে কোনো কথা বলতে পারেন না, তিনি কি করে পার্লামেন্টের স্পিকারকে? দেখুন, আমি আপনাকে সম্মান জানাই, কিন্তু একটা দল বা একটা রাজনৈতিক দল যখন কোনো নেতা বা নেত্রী সাংসদ হিসেবে ওনারা চিহ্নিত করেন এবং ওনাদের দল থেকে যদি কেউ দাঁড়ান, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সংগঠনের উপর। পাশাপাশি আপনি যেটা বলছেন যে উনি কি সংসদে গিয়ে সেই রকম ভাবে আলোচনার সম্মুখীন হতে পারবে, নাকি রাজ্যে যারা মানুষরা রয়েছেন ওনাদের হয়ে কথা বলতে পারবেন, সেটা তো ভবিষ্যতে দেখা যাবে। রাজ্যের জন্য তো কোনো কিছু আনতে হলে, রাজ্যের লড়াই করতে হবে, জনসাধারণের জন্য কোনো কিছু আনতে হলে কথা বলতে হবে, পার্লামেন্ট থেকে চেয়ে আনতে হবে। তো আপনার কি দাদা, তাহলে কি আপনার সন্দেহ হচ্ছে যে যিনি বিজেপি থেকে আজকে মনোনীত হয়েছেন পশ্চিম আসনে, উনি ওনাকে না দিয়ে যদি আমার মনে হয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আছে, ওনাকে দিলে সবচেয়ে ধন্যবাদ আপনাকে। একজন গণদেবতা, উনি ভোট দেন, বিশালগড় থেকে ফোন করেছেন, আপনাকে সামনে পেয়ে আপনার কাছে সেই প্রশ্নটা রেখেছেন। উনি বলতে চাইছেন যে এই কনস্টিটিউন্সিতে যদি জিষ্ণু দেববর্মাকে দেওয়া হতো তাহলে ফলাফল অন্যরকম হতো। কি বলবেন আপনি? না, এটা নিয়ে তো এটা তো উনার অভিমত, জনতা জনার্দন, তো এটা ওর অভিমত, এটা আমি কি বলবো। আর সংগঠন নির্ণয় করবে কাকে দেওয়া উপযুক্ত। হ্যাঁ, এটা ঠিক। উনি যোগ্যতার নিরিখে বলছে, ও কি যোগ্যতা খুঁজছে, কিসের যোগ্যতা খুঁজছে? রাজনৈতিক অভিজ্ঞতার যোগ্যতা। উনি ক্লাস 11 থেকে ভারতীয় জনতা পার্টি করেন, আমরা তো সেই দিন আসলাম মাত্র। কি যোগ্যতা খুঁজছে? পড়াশোনা কি, মানে কি চাইছে উনিও তো স্পষ্ট করতে পারছে না। এটা তো কোনো কোশ্চেনই না, আমি জবাব দেবো কি? এবার মানে আপনি মনে করছেন যে ওয়েস্ট যিনি আজকে মনোনীত হয়েছেন প্রতিমা ভৌমিক, উনি পিটেস্ট হয়েছেন? হ্যাঁ, দল 100-তে 100। এতে কোনো পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে হচ্ছে কৃষ্ণনন্দন বাবু আপনাকে, সেটা হচ্ছে প্রদেশ সহসভাপতি যিনি ছিলেন সুবল ভৌমিক, উনি বিভিন্ন জায়গায় একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করেছেন, সেটা আপনারা অস্বীকার করতে পারবেন না। সে রাজ্যের মানুষ দেখেছে, আপনারা দেখেছেন। কিন্তু এই নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আজকে উনি আপনাদের এই দল ছেড়ে ওনার পুরনো দলে কংগ্রেসে গেছেন, সেটা কতখানি এফেক্ট আনতে পারে আপনার দলের প্রতি? একদমই না। একটা প্রশ্ন নিশ্চিত, তারপরে আসছি। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা কথা বলার ইচ্ছে প্রকাশ করছেন অবশ্যই কথা বলবেন, না হলে আমাদের যে একটা আলোচনা আমরা যে আজকে করতে যাচ্ছি সেই আলোচনাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। দয়া করে ফোন তুলবেন এবং আপনার বাড়ির টিভির সেটের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কথা বলবেন। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা, কোথেকে বলছিলেন আপনি? নমস্কার, আমি জগৎপুর অভয়নগর নেপাল বণিক সেক্রেটারিতে চাকরি করি। দাদা, একটা ছোট কথা বলতে পারবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ দাদা, নমস্কার। কাকে নমস্কার? দাদা, আপনার জনগণকে নমস্কার, কৃষ্ণবাবুরও নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমাদের যে আজকে প্রোগ্রামটা ইলেকশনের ব্যাপারে, দেখেন মোদীর দ্বিতীয়ত আর কেউ ইন্ডিয়াতে নাই এখন পর্যন্ত। আর ত্রিপুরার যে 2টা সিট, এটা ত্রিপুরাবাসীরা আগের থেকে অনেক একটু বুদ্ধিমান হয়েছে, অনেক গ্রামে গঞ্জে অনেক দিকে মানুষ এখন উন্নতির দিকে যাইতেছে। বিজেপি আশা করে অনেক কিছু চোখ কান খুলতে আছে, তারা সজাগ। দুটোটার সিট আমি ছোট মানুষের একটা আশা যে বিজেপি পাইব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একদম পাইব। ধন্যবাদ আপনাকে দাদা। একটা কথা বলতাম স্যার, একটু বলেন। কৃষ্ণ স্যার, হ্যাঁ নমস্কার। আপনার কাছে একটা অনুরোধ থাকবো, আমাদের জিবি বাজারে রুগী নিয়ে যাইতে, জিবি যুক্ত অ্যাম্বুলেন্স, এই অটো দিয়া বিভিন্ন ত্রিপুরা প্রান্তের থেকে অনেক রুগী আসে, খুব দ্রুত গতিতে জিবি বাজারটা এরিয়াটা, বাইক গাড়ি এগুলো দয়া করে যদি একটু সুযোগ করে আপনার দেখেন, খুব উপকার হইব ত্রিপুরা রাজ্যের জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কৃষ্ণধন বাবু মনে রাখবেন, যেহেতু আপনি অনুরোধ করেছেন, নিশ্চয়ই উনি কথা রাখবেন। যেটা জানতে চাইছেন আপনার কাছে, যে সুবল ভৌমিকের মতন একজন নেতৃত্বস্থানীয় লোক বিজেপি থেকে গিয়ে উনি কংগ্রেসে যোগদান করেছেন, সামনে 2019 লোকসভা নির্বাচন, কতখানি এফেক্ট আসতে পারে বলে আপনি মনে করেন? এতে উনি যে মানে পুরানো দলে চলে গেলেন সেটাই তো বলছেন। দেখেন আমি গ্রামের মানুষ, গ্রাম এলাকার বিধায়ক, সদর গ্রামীণ জেলার 3 বামুটিয়া। তো
আমরা লোকাল বাংলায় একটা কথা বলি, মানে ভালোভাবে বলতে গেলে আমাদের মুখে আছে না, এই যে কথা বলছেন আপনি, আমি কেন কথা বলতে পারি জানেন? এই যে আমাদের আল্লাহ জিব্বা বা এই জিব্বা, এই যে উপর নিচ হচ্ছে, স্ল্যাগ হচ্ছে, মুখে একটা লালা থাকে, এই লালাটা যদি শুকিয়ে যায় না, আপনি কথা বলতে পারবেন না, আমিও পারবো না, নাকি? এই লালা মুখে যতক্ষণ থাকে, এটা লালা থাকে, প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এবার কথা বলতে বলতে অনেকে ডুবু গেলে না পেটেও যায়, কিন্তু যখন মুখ থেকে বেরিয়ে যায় না, এটা থুতু হয়ে যায়। থুতু কেউ খায়? না, আমি মানে আপনি তো বললেন ঠিক আছে, সেটা মানে কার সঙ্গে আপনি জড়িয়ে কথা বললেন? কার সঙ্গে জড়িয়ে না, আমি মুখের ভিতরে যখন থেকে, উনি দলের ছিল, এখন তো দলের নেই, উনি অনেক পরিশ্রম করেছেন, যেটা বললেন আপনি, উনি যদি দলের জন্য পরিশ্রমটা করতো না, দল ওনাকে সঠিক মূল্যায়ন করতো। ওনার এই যে করেছে, উনি করেছে, আপনি এদিক ওদিক সারা রাজ্য চষে বেরিয়েছেন, কিন্তু এই চষে বেড়ানোটার মধ্যে দলের নির্দেশ ক্রমে উনি কতটুকু ঘুরেছেন, কি করেছেন, দলীয় শৃঙ্খলা কতটুকু বজায় রেখেছেন, এটা একটু মানে আপনি আমি বলতে চাইছি, উনার আপনি যেটা দেখেছেন, আমি যেটা দেখেছি, এটার মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল ছিল না। তোমার দল, ভারতীয় জনতা পার্টি সঠিক ব্যক্তি নির্ণয় করতে কোনো ভুল করে না, এবং উনি যদি ভারতীয় জনতা পার্টির হয়ে কোনো ঘুরেননি, যদি ভারতীয় জনতা পার্টির হয়ে উনি সভাপতি যে পদ অলঙ্কৃত করেছিলেন, ওই দায়িত্বে যদি ঠিক ঠিক পালন করতেন, উনি টিকিট পেতেন, কিন্তু উনি বিজেপি হতে পারেননি, তার জন্য তো আবার পুরনো দলে ফিরে গেছেন। ওনার দেহটা ছিল বিজেপিতে, মন আচার আচরণ পুরোটাই ছিল কংগ্রেস। কংগ্রেস তো আমিও করেছি কংগ্রেস। আরে আপনি এখন মানে মনে প্রাণে একদম মানে বিজেপিতে আছেন একদম। এবং আমি বিজেপি যে ঘরানা একটা ব্যাপার আছে, তো দেখুন, এটা তো বামপন্থী ঘরানা আছে একটা, ডানপন্থী ঘরানা আছে একটা, এবার বিজেপি ঘরানা একটা আছে আলাদা, এটা আপনি নিশ্চয়ই জানেন এবং বুঝেন। তো উনি ওই কংগ্রেস থেকে আমরা তো শুধরে, দেখুন আমি আরো যদি বিস্তারিত বলবো, একটু বলুন। আগে কংগ্রেসের একজন কার্যকর্তা, যখন একজন মানে তখন তো লিডার, কার্যকর্তা হইতো না, এখন কার্যকর্তা, মানে শব্দ বিন্যাসের মধ্যে পার্থক্য। কার্যকর্তা, এখন বলছে কার্যকর্তা, আগে আসলো দলের কর্মী। একজন আরেকজনকে দেখলেন না হাতটা বাড়াইয়া, বড় হইলো, দাদা হাত হ্যান্ডশেক করতে, একটা দাদা ভালো আছেন, ভালো আছেন। এবার ভালো আছেন যদি আবার গোত্র যদি মিলতো, গোত্র না মিললে আরো দেখলে আবার এই এক হাতই, হাত কিন্তু একটাই, এটা এমনি ধরতো, আবার এমনি এমনি আরম্ভ হইতো, ঠিক আছে? আগে যেটা আসছিল 25 বছর ধরে শাসন করছে, এটা তো এমনি রাখতো, ঠিক আছে নি? মানে আগের থেকে রেডি, খালি অপেক্ষা। মানে এখন যেটা, এই যে বিজেপি ঘরানার কথা যেটা বললাম, এখন আমরা আগে করতাম কর্মী, এখন বলে কার্যকর্তা। একজন মানে একদম কেন্দ্রীয় স্তর থেকে একদম ভূত বা পৃষ্ঠপ্রমুখ স্তর পর্যন্ত একজন আরেকজনকে দেখলে দাদা নমস্কার, এই যে হাত জোর করাটা তো শিখেছে, এটা তো একটা পরিবর্তন, সভ্যতা সংস্কৃতির পরিবর্তন। এবার আমি দেখাইলাম, এই যে ধরেন আমি এখন আপনার কাছে আসলাম, তিলক টিলক লাগাইলাম, নামাবলি করলাম, আমি ব্রাহ্মণ হয়ে যাবো? আমি বুঝাইতে পারছি কথাটা, আর কিছু বললাম না। মানে আপনি বলতে চাইছেন যে এই যে ঘটনা সংঘটিত হয়েছে, যে প্রদেশ সভাপতি যিনি ছিলেন, এবার নতুন করে উনি আবার কংগ্রেসে গেলেন, ওনার আগের দলে উনি ফিরে গেলেন। নতুন করে গেলেন না, উনি কংগ্রেসেই ছিলেন, এবং আরো বলবো, এদের মতো নেতৃত্বের জন্যই তো আমরা 25টা বছরের রাজ্যে ডানপন্থী যারা ছিলাম, মন প্রাণ দিয়ে যারা কংগ্রেসটা করেছিলাম, এই যে খুন, ধর্ষণ, সন্ত্রাস, এই কত বাড়িঘর পুড়েছে সিপিএম এর হারমাত দ্বারা, এটার জন্য সবগুলি দায়িত্ব এদের মতো নেতারা। আমার সহজ কথা, 23 বছরে আমরা যে কাজটা করতে পারিনি, 23 বছর যাবত আমরা ভুগেছি এই রাজ্যে। আমি একা না, আমার মতো আরো যারা আছেন, যতবার সিপিএম কে উৎখাত করার চেষ্টা করেছে, ততবার সিপিএম শক্তিশালী হয়ে বসেছে এদের মতো নেতাদের জন্যই। সেই আমরাই তো আগে কংগ্রেস করতাম। 23 বছরে যে কাজটা আমরা করতে পারলাম না, 2 বছর কি করে পারলাম? তাহলে নেতৃত্বের মধ্যে প্রবলেম ছিল, সিপিএম এর সাথে ওদের ঘোটালা ছিল, মিল মহব্বত ছিল, এটা তো প্রকাশ্যে প্রমাণিত। আমাদের গ্রামের কথা, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে না, মানে গাওয়ার লাগাতে ঘরের ইঁদুর বেড়া কাটলে গড় বাঁচে না,
ভালো বললে ঘরে ইঁদুর যদি বেড়া কাটে তাহলে ঘর টিকে না। তো এই এখন ইন্দুর বাইরে হইতেছে, ইন্দুর পুষ্টিকরণ হইতেছে, স্পষ্ট হচ্ছে ইঁদুর কারা। এটা ফোন নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোথেকে বলছেন? বক্সনগর থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? বক্সনগর থেকে নেপালদা বলছিলেন, বলুন কি বলবেন? আচ্ছা, কৃষ্ণদার সঙ্গে আমার একটা প্রশ্ন করুন। আমিও তো আগে কংগ্রেস ছিলাম, উনিও কংগ্রেস ছিল, কিন্তু কংগ্রেস কেন এত বছর 25 বছর পরিবর্তন আনতে পারলো না, তার একটা প্রশ্ন। উনি তো বললেন ওই তো দাদা ঘরের ইন্দুর বেড়া কাটছে দাদা। আসলে সরকার কিছু করেনি, কিন্তু বিজেপি সরকার করেনি, তারপরে এখন আপনার মানে এই যে কৃষ্ণচন্দ্রকে আমি আরো বলছি যে উনিও তো কংগ্রেসে ছিল, কিন্তু তখন কেন এটা পরিবর্তন করতে পারলো না? এখন বিজেপি 1 বছরের মধ্যে পরিবর্তন আনলো। এটা তো আমরা কংগ্রেসরা সবাই যোগাযোগ করেছি বলেই পরিবর্তন এনেছি, বুঝলেন? কিন্তু এখন কংগ্রেস থেকে পরিবর্তন এনে আমরা কংগ্রেসের যারা গ্রামবাসীর যারা বয়স্ক লোক তারা আমরা কারার কাছে এখন কোনো ইয়া পাচ্ছি না। কার কাছ থেকে পাচ্ছেন না? কার কাছ থেকে পাচ্ছেন না? তারা এখন কোনো সম্মান দিচ্ছে না। কে? যাই হোক, এখন আমি মোদী সরকারকে আসবে, এই দুটা ত্রিপুরা দ্বিতীয়তেই আবার বিজেপি আসবে, মোদী সরকার আবার প্রধানমন্ত্রী হবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে প্রমাণ রাখলাম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। একজন দাদা ফোন করে বললেন সেই ধরনের যতটুকু সম্মান পাওয়ার উনারা পাননি, এবং বর্তমানে উনি বলছেন যে রাজ্যে 2টো সিট বিজেপি দখল করতে যাচ্ছে, পাশাপাশি নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসতে চলেছে। কি বলবেন? না, উনি হচ্ছেন এই যে আপনার সঙ্গে একটা মানুষ কথা বলতে চাইছেন, আমি তো ফোন তুলে পিক আপ করে আর সময় দিতে পারবো না, আরেকটা ফোন নিচ্ছি। দেখি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছিলেন? আমি 18 সূর্যমণিনগর থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? আমি ওই বলুন। নমস্কার দাদা, বলেন। বলেছিল যে মানে চাঁদা কালেকশন, আমি একজন মানে কর্মচারী আর কি। হ্যাঁ, বলেন। কর্মচারী, আমার ন্যূনতম বেতন তো সারা জানে। তো এই জায়গাতে আমার এলাকাতে মানে আমার কাছে একটা অ্যামাউন্ট দাবি করছে, তারপরেও আমি বলছিলাম যে ঠিক আছে আমি যা পারি দিয়ে দেবো। তারা একটু বেশি ডিমান্ড করছিল, কিন্তু আমি বলি এতটা টাকা আমি দিতে পারবো না, এটা কিন্তু মাস, তারপরে হলো আমার কিন্তু অসুবিধা। হ্যাঁ, মানে এই বেতনের জন্য খুব কষ্ট হয় আর কি। মানে ওই বিষয়টা তো একটু মানে দেখে আর কি, যে চাঁদার বিষয়টা যদি, আমি তো জানি যে বিজেপিতে মানে এরকম কোনো চাঁদা কোনো নিয়ে নেই, কারণ সিপিএম তারা যে রাজনীতি করে গেছে এই চাঁদার জন্য প্রতিষ্ঠিত হয়ে গেছে না কর্মচারীরা। তো আমি জানি বিজেপিতে এরকম সিস্টেম নাই, তবুও তারা মানে টাকাটা পাইছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি বলছি ওনার উত্তরটা। দাদার নাম যেন সূর্যমণিনগর। দাদা, যে বা যারা আপনি যে অভিযোগ তুলছেন, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে আপনি খোঁজ নিন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের আদরণীয় বিধায়ক ওই এলাকার রামপ্রসাদ পাল বাবু, ওনার সাথে দাদা, আপনি ওনার সাথে যোগাযোগ করুন, চিহ্নিত হয়ে যাবে ও বিজেপির মুখোশ পরে আছে। বিজেপির মুখোশ পরে ওই রকম, ওই যে বললাম ইঁদুর, আমার দলকে বদনাম করার যে অপপ্রয়াস, ও কতটুকু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের কোনো কাজই করতে পারে না। আমি ওই দাদাকে রিকোয়েস্ট করব আপনার মিডিয়ার মাধ্যমে, যদি এরকম কোনো হয় তাহলে স্থানীয় বিধায়কের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। উনি যেটা বলেছেন, আপনি সূর্যমণিনগর থেকে ফোন করেছেন, উনি বলেছেন সেটা বিজেপির চিন্তাধারার বাইরে। আপনি অবশ্যই স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার সঙ্গে আলোচনা অবশ্যই করবেন। এবার যে প্রশ্নটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে 2019 লোকসভা নির্বাচনে পশ্চিম কনস্টিটিউয়েন্সি নিয়ে আমরা আলোচনা করেছি। এবার যদি আমরা পূর্ব দিকে যাই, পূর্ব দিকে যে কনস্টিটিউয়েন্সি যেটা রয়েছে, এবার যেই কংগ্রেস 2018 বিধানসভা নির্বাচনে সেই ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারেনি, তাদের কোনো প্রতাপই বা কোন ধরনের প্রকোপই সেই সময় ছিল না 2018 বিধানসভা নির্বাচনে। কিন্তু আজকে আপনি দেখুন, এই 1 বছরে তারা কিন্তু কোনো না কোনোভাবে মানে ঘুরে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়েছে।
পাশাপাশি নতুন সভাপতি নির্বাচন হয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মন, কি বলবেন? দেখুন, আপনি ঘুরে দাঁড়ানো বলতে কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। আগে যখন মানে প্রকোপ বলতে মানে প্রতাপ যেটা ছিল 2018 বিধানসভা নির্বাচনে এরকমটা দেখা যায়নি, কিন্তু আজকে আপনি লক্ষ্য করুন তারা কিন্তু সেই সময় ফিল্ডে ছিল না। আজকে কিন্তু কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। আর জমি, ওদের জমি কোথায় যে জমি ছাড়তে নারাজ? ওদের তো জমি নেই। আপনি দেখেছেন 7 কানি জমি, 7 কানি জমির মধ্যে 1 কানি জমি নাই ওদের। তো আপনি জমিনের কথা কি বলছেন? তাহলে আপনি বলতে চাইছেন কংগ্রেসের কোনো সংগঠনই নেই? না, এগুলি যারা সিপিএম যারা ওরা দেখাচ্ছে, এটা আর একটা কায়দা। যেমন আমি বলি, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, রাজনীতির অভিজ্ঞতা, এইটুকু বয়সে যেটুকু হয়েছে। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে আজীবন তো একটা সরকার থাকে না, ধরেন 50 বছর পরেও তো হবে, 60 বছর পরে হবে, তো ক্ষমতার তো যখন হবে তখনকার কথা বলছে। কংগ্রেস নাম দ্বারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যাবে না। যেমন ধরেন পশ্চিমবঙ্গে সিপিএম কে সরিয়ে দিদি এসছেন, সিপিএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। এবার ত্রিপুরা আমাদের এখানে বলতো মূলত রাজনৈতিক দলই ছিল 2টা, সিপিএম আর কংগ্রেস। এই 2টারে হারাই তো বিজেপি আসছে। এই 2টার দ্বারা কোনোদিন হবে না। অন্য কোনো নাম, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল আজ থেকে 30 বছর পরে চিন্তা করবো না। এইসব এই মুখস্থ নাম বাপ, মানে আপনি বলতে চাইছেন এই মুখস্থ নাম, মুখস্থ চেহারা। আর যিনি বলছেন নতুন সভাপতি হয়েছেন, নতুন সভাপতি ফ্যাক্টর হবে না, কোনো বিষয়ই না। কেননা উনি রাজা, প্রজার সাথে ছিল, উনি রাজকুমারীর, উনার নাম কেউ জানতো, প্রজারা জানতো, ত্রিপুরার প্রজারা। উনার মানে বিবাহ হয়েছে ইটালিতে, জানতো এখানের প্রজারা। যা ক্যান্ডিডেট হয়েছেন, এই সুবাদে জানা গেছে যে আমাদের আত্মীয় বাড়ি আছে ইটালিতে। তা আগে তো আমাদের দাদা ছিল, দিল্লির দাদা, ইটালি বিয়ে করেছিলেন, আমাদের রিলেটিভ ছিল এখানে আমাদের রাষ্ট্রের। এখন আমাদের প্রদেশেরও আছে, এই নির্বাচন সুবাদে জানা গেল আর কি। এইসব প্রজারা রাজা বুঝেকে, আর রাজা বুঝেই যে কাজটা আমরা 23 বছরে করতে পারিনি, রাজাকে, ওই রাজার নেতৃত্বে এই রাজ্যটা মুক্তি পেয়েছে, স্বাধীনতা, নতুন করে স্বাধীন হয়েছে। রাজা কি চিহ্নিত হয়ে গেছে, এই নামধারী রাজা, ও নামধারী রাজা জানা হয়ে গেছে, মানুষ বুঝে এইসব। আর ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন। নামের সার্টিফিকেটে যে আবার তো আবার অনেক কথা বলতে হবে। বলুন 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 এগুলো আমাদের গাওয়াল্লা কথা আর কি। বলুন, মনে তো শুনতে চাইছে, বলুন। আচ্ছা, এটা প্রশ্ন নিয়েছি। নমস্কার, কে আছে? নমস্কার, আমি বিধানসভা থেকে বলছি, 3 নম্বর বিধানসভা, ময়সিংহর থেকে। ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম। নমস্কার। আমি বিবেক বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি একজন ন্যাশনাল প্লেয়ার, অল ইন্ডিয়া আমি একটি ভাবে ন্যাশনাল গেম করি দিল্লিতে। আচ্ছা, ত্রিপুরাতে কোনোদিন ন্যাশনাল করে নাই, তাহলে এগুলো শিকার দরকার আছে। কে ন্যাশনাল না, ন্যাশনাল কিভাবে করতে হয় তাহলে জানার দরকার আছে। তাহলে এগুলো পড়তে হবে, খেলার বই পড়তে বলবেন। দেখুন 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 আমি আপনাকে বলি, একজন সম্মানিত, দেখুন শুনুন শুনুন, আপনার ক্ষোভ থাকতেই পারে। দেখুন দেখুন দাদা, শুনুন শুনুন, আরে দাদা শুনুন শুনুন, দাদা শুনুন, দাদা শুনুন, আমি আপনাকে বলি একটা কথা। আপনি ন্যাশনাল প্লেয়ার হতে পারেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারেন, সেটা আপনার জায়গাতে হতে পারেন। আজকে আপনি বলেছেন ওনার কনস্টিটিউয়েন্সি থেকে আপনি ফোন করেছেন, উনি আমন্ত্রিত হয়ে আমাদের এখানে এসেছেন। আপনাদের সুবিধা অসুবিধা যেটা আছে আপনারা ফোন করে বলবেন, কিন্তু খেয়াল রাখবেন যে ব্যক্তিগত আক্রমণ করবেন না। এটা কিন্তু কোনো মতেই আমাদের মৃণালিনী এনে আমরা কিন্তু সেটা মেনে নিতে পারি না। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি পরবর্তী সময় আর কোনদিন ফোন করবেন না আমাদের মৃণালিনী এনে না। তো আপনার চ্যানেলের মাধ্যমে আমি ওনার সাথে একটু কথা বলে দিচ্ছি। দাদা নমস্কার, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি হয়তো শুনতে ভুল করেছেন। আমি ওই সময় যেটা বলেছিলাম, ইভেন্টটা ছিল ফুটবলের, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আর আপনি, আপনার বয়স কত?
বামুটিয়ার ইতিহাসে যে কজন বিধায়ক হয়েছে কেউ বলতেই পারবে না কজন জাতীয় স্তরে খেলাধুলা করেছে বিভিন্ন ইভেন্টে। এই প্রথম বামুটিয়ার ইতিহাসে, হয়তো অজান্তে আরো রয়ে গেছে, কালেকশনে আসেনি, 102 জন জাতীয় স্তরের খেলা। আমাদের এটা বামুটিয়ার জন্য একটা গৌরবশালী ব্যাপার। বামুটিয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন ইভেন্টে জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে এরকম 102 জনকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। মানে আপনার কনস্টিটিউয়েন্সিতে? হ্যাঁ, এই প্রথম বামুটিতে, এর আগে হয়নি। অন্য মানে কোথাও হয়েছে কিনা আমি জানি না। সিপিএম এর আমলে বিগত 25 বছরে কোন বিধায়ক যদি বলতে পারে যে ওর বিধানসভা এলাকায় কতজনকে সম্মাননা প্রদর্শন করেছে জাতীয় স্তরের, পুরো বিধানসভা থেকে স্কুল এবং দলীয় কার্যকর্তাদের সহযোগিতায় কালেকশন করা হয়েছে 102 জনকে। ওই যে ডাংটুক খেলা দিয়েছিলাম তো রাজনীতি, ওই ডাংটুক খেলার মধ্যে গুল্লাচোট কুতকুত যে খেলা দিয়েছিলাম, ওই সমস্ত খেলার যে প্রতিযোগিতা, ওই আয়োজনের মধ্যে হাজারো মানুষের সামনে 102 জন জাতীয় স্তরের প্লেয়ারকে সম্মাননা প্রদর্শন করেছি। দাদা, আপনি খোঁজ নিয়ে জানবেন, যদি আপনি এসে না থাকেন আপনি জেনে দেখবেন, আপনার বাড়িতেও হয়তো বার্তা পৌঁছেছে। আর যদি না পেয়ে থাকেন আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। আরো প্রায় 45টার মতো সম্মাননা পুরস্কার রাখা আছে, ধারণার উপর আমি নিয়েছিলাম। আপনি আসবেন, আপনাকে যোগ্য সম্মান দিয়ে, আপনি যে জাতীয় স্তরের খেলোয়াড়, আপনাকে সম্মান করা হবে। আমি গর্বিত আপনি বামুটিয়ার একজন জাতীয় স্তরের খেলোয়াড়। ইভেন্টটা বললে আরো খুশি হব। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, খেয়াল রাখবেন, যখন আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আপনারা বলবেন। যিনি আমন্ত্রিত হয়ে আছেন ওনার কাছে আপনার প্রশ্ন আপনি রাখতেই পারেন, কিন্তু সেটা যাতে গঠনমূলক প্রশ্ন আপনারা করেন সেটা কিন্তু আমরা সবাই আশা করি। দর্শক বন্ধুরা, এমন কোনো ব্যক্তিগত আক্রমণ করবেন না যে যার ফলে আমরা ইতস্তত বোধ আমরা করি। আপনাকে ধন্যবাদ, আপনাকে, আপনি যেটা ফোন করলেন বললেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা। নমস্কার, কোথেকে বলছেন আপনি? দুর্জনগর থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? দাদা, বলতে চাইছিলাম 25 বছর আমি 25 বছর তো সিপিএম ছিল, ঠিক আছে? হ্যাঁ দাদা। কিন্তু কিন্তু এই 25 বছরের আমলে আমার বাবার চাকরিটা হয়নি। আমার বাবা ত্রিপুরা পুলিশে চাকরি করতো, কিন্তু চাকরিটা হয়নি। আমার বোনকে দিতে চেয়েছিল, কিন্তু তখন আমরা ছোট ছিলাম। আচ্ছা, আপনি কি বলবেন? ঠিক আছে, আমি যেহেতু আপনি দুর্জনগর থেকে ফোন করছেন, নিশ্চয়ই আপনার এলাকা থেকে যদি আপনি কি সেই এলাকারই? আমার প্রতিবেশী। আপনার প্রতিবেশী, অবশ্যই আপনি ওনার সঙ্গে দেখা করবেন। আপনার যা বক্তব্য রয়েছে নিশ্চয়ই যিনি বিধায়ক রয়েছেন কৃষ্ণধন দাস, আপনার বক্তব্য শুনবেন। আর কি ভাববেন, মানে আর কি ভাবছেন 2019 লোকসভা নির্বাচনে কি দেখছেন? 19 তো কি আর কি বলবো, প্রতিমাভূমি দিদি আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যেটা বলতে চাইছিলাম, আপনি বলছেন যে সুবল ভৌমিক দল ত্যাগ করে ওনার পুরনো জমিতে উনি গেছেন, পাশাপাশি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন উনি নতুন করে রাজনীতিতে এসেছেন, এবং সেটা নতুন করে না, উনি নতুন করে না, মানে সেইভাবে ফ্লো নিয়ে একটা অন্য আগমনী ছিলেন না, উনি ছিলেন বিজেপিতে ছিলেন, প্রদেশ কংগ্রেসে ছিলেন, তো সেই রকম ভাবে ফ্লো তখন ছিল না। এখন উনি উতপ্রোত ভাবে উনি কিন্তু ফিল্ডে নেমে সভাপতিটা হয়েছেন নতুন। ঘোরানা তো সবারই কংগ্রেস ঘোরানা, এটাও তো ঠিক, উনিও কংগ্রেস ঘোরানা, আমরাও তো কংগ্রেস ঘোরানা। তো উনার নেতৃত্বের তো কোনো ছোঁয়া বিগত 25 বছরে এই যে সিপিএম, এই যে খুন দর্শন মারামারি রাহাজানি চাঁদাবাজি, কোথায় ছিলেন রাজাবাবু? ঠিক আছে, আপনার সেটা বক্তব্য, কিন্তু রাজ্যের মানুষ তখনও তিনি প্রদেশ কংগ্রেসে ছিলেন, তো এখন আপনারা ছিলেন তো এক্সিকিউটিভ কমিটি জানতে চাইবো কিশোর বাবু, না এক্সিকিউটিভ কমিটি আপনারা, আপনি ঠিক আছে, আপনি যেটা বলেছেন, যেটা আমার প্রশ্ন আপনার কাছে, যে আপনি দেখেছেন যে ইস্ট কনস্টিটিউয়েন্সিতে যখন উনি এনআরসি নিয়ে যখন আলোচনা শুরু করেছেন বা আন্দোলন শুরু করেছিলেন, হাজারো মানুষ, লাখো মানুষ ওনাকে সমর্থন করে মিছিল করেছেন, জনসমাবেশ করেছেন। সেই জায়গায় আপনি বলছেন যে সেটা রাজা আজকে এসেছেন বা মহারাজ আজকে এসেছেন বা প্রদ্যুৎ কিশোর মানিক্য এখানে এসেছেন, সেটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, দলের কাছে ব্যক্তি কোনো ফ্যাক্টর না। উনি রাজা ছিলেন, রাজা আছেন, রাজা এখন তো আর রাজত্ব নেই, উনি রাজা আছেন, ওনার উপাধিটা, ওনার এটা একটা ঘরানার, এটা থাকবে, আগামী দিনেও থাকবে। ওই পরিবারের প্রতি, এই রাজ পরিবারের প্রতি
ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগেই তো কত কথা বলছে, ওদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরেই তো ওনার পরিবারের সদস্যের মূর্তি উন্মোচিত হলো এই রাজ্যে দলীয়ভাবে। দল কি বলেছে যে ওই পরিবার বিজেপি পরিবার? উনার মধ্যে উনাকে সম্মান জানানোর মতো উনি কাজ করে গেছেন ত্রিপুরার প্রজাদের জন্য, এর জন্য তো ওনাকে জানানো হচ্ছে। এটা তো বলা তো হয়নি বীর বিক্রম মানিক্য বাহাদুর এসেছিলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন, তার উদ্দেশ্যে এই স্থাপিত হচ্ছে, এরকম তো বলা হয়নি। বলা হয়েছে কি? বলা হয়নি। রাজ পরিবারের সদস্য হিসেবে উনি যে আধুনিক ত্রিপুরার স্বপ্ন দেখেছেন, তা উনার কৃতকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় জনতা পার্টি এই কাজটা করছেন। উনার দলও ছিলেন, কেন্দ্রও ছিলেন, রাজ্যও ছিলেন, উনিও ছিলেন। তো কি করেছেন? উনার পরিবার থেকে তো সাংসদও ছিলেন, কি করেছেন ওনার জন্য? মানুষ বুঝে না এগুলি। আমি তো মনে করি ত্রিপুরার প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে অন্যান্য কয়েকটা রাজ্য থেকে যথেষ্ট বেশি সচেতন, এগুলি খুব ভালো বুঝে। এবার যে বিষয়টি আপনার সঙ্গে আলোচনা করব, বিরোধীদের একটা বক্তব্য হচ্ছে, যখন আমি প্রায় সময় আলোচনায় বসি এবং নির্বাচন গতিবিধি নিয়ে আমি আলোচনা করি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে একটা অভিযোগ করছেন শাসক দলের প্রতি, এবং রিসেন্টলি শাসক দল অভিযোগ করছেন যে নির্বাচনের যে একটা মহল রয়েছে বা নির্বাচনের যে একটা অ্যাটমসফিয়ার রয়েছে সেটা বিঘ্নিত হচ্ছে কোনো না কোনো কারণে, এবং আমরা কি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবো, এই একটা আতঙ্ক কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু বিরাজ করছে। কি বলে রাজ্যের মানুষদেরকে আপনি আশ্বস্ত করবেন যে এই ধরনের পরিস্থিতি, আপনি একজন বিধায়ক, সেই পরিস্থিতিকে আপনারা সেভাবে মানে ভোটের জন্য তৈরি করে দেবেন রাজ্যের মানুষদেরকে, কিভাবে আশ্বস্ত করবেন মানুষদের? আমি কি আমার বিধানসভা দিয়ে বলবো না পুরো রাজ্যে? আপনার বিধানসভা, আপনি যেহেতু বিধায়ক, ঠিক আছে, আপনি আপনার জায়গায় বিধায়ক, কিন্তু সবাই যারা ফোন করছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করছেন। উদাহরণটা আমার রাজ্য থেকে দিই, আমার বিধানসভা থেকে দিই। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, 3 তারিখের পর কিছু অতি উৎসাহী বা দল পরিবর্তন করে ওদেরকে মানে মানে এমনিতে তো সাংগঠনিকভাবে দল পরিবর্তন করা এক জিনিস, তো আমি ওদেরকে বলি 5 টাকা দামের বিজেপি আর কি। যখন 3 তারিখ থেকে ধরেন 15 তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন সভাটা বা কিছু না, জাস্ট 5 টাকার আবির মেখে দিয়ে ভারত মাতা কি জয় বলে যারা বিজেপি হয়েছে, এই ধরনের কিছু কার্যকর্তা আছে, ঠিক আছে? তো এই ধরনের কিছু কার্যকর্তারা আমাদের বামুটিয়াস্থিত নরসিংগড় পার্টি অফিস, একদম লাল পার্টি অফিস, একদম গেরুয়া কালার করছে। আপনি খোঁজ নিয়ে জেনে দেখবেন, আমি শোনা মাত্র যে সিপিএম এর একটা পার্টি অফিস দখল হচ্ছে, গিয়ে দেখি পেইন্ট হচ্ছে, ফ্ল্যাগ ট্যাগ লাগানো হচ্ছে। আমি গিয়ে আপনি খোঁজ নিয়ে জেনে দেখবেন। না, আপনি বলেছেন তো একদম সত্যি হবে, সেটা আর খোঁজ নিয়ে বলুন। আপনি বললাম এটা তুমি কে করছো, কার পারমিশন? ফ্ল্যাগগুলো খুলো, পেইন্ট করা বন্ধ করো, এসব চলবে না। বিরোধী যদি না থাকে তাহলে কি করে হবে? ওদেরকে আরে লড়াই করতে হবে তো, একা একা হয় নাকি? জায়গায় দাঁড়িয়ে ওদের পার্টি অফিস, মানে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি অনেকের আশঙ্কা করছেন, তাই আমি বলে দিচ্ছি। তো ওটা তো আমি করেছি, আমি করা মানে কি আমাদের প্রত্যেকটা বিধায়ক এগুলি করেছে। যদি না করতো, আমি একা করেছি, আমি আমার বিধানসভাটা বললাম। এবার এরকম না যে এই কাজটা শুধু আমি একা করেছি, প্রত্যেকটা বিধায়ক করেছেন বিজেপির, যার যার স্ব এলাকায় প্রত্যেকে এই কাজটা করেছেন দায়িত্বের সহিত। নতুবা 1 মাস 1 বছর কয়েক মাস তো হলো, তো 1 মাস ক্রস হয়ে গেল, 1 বছর 1 মাস ক্রস হলো, তো একটাও লাশ পড়েনি বিরোধী দলের। আমাদের তো 2 বছরে 11টা লাশ পেরোতে হয়েছে, ওদের তো একটাও লাশ পড়েনি, একটাও তো দেহ রক্তাক্ত হয়নি। তো কিসের ভয়? তো ভয় তো ওরা দেখেন, এই যে বিন্দু মাসি ছিল না, সরি বলার মধ্যে বিন্দু মাসি না, কি মাসি জানে, ওই 3 তারিখের আগে 3 তারিখের পরে কি জানো ওনার নাম, আমার ঠিক মনে নেই, কথা বলছেন। আরে আগে সাংসদ ছিলেন, বিধায়ক হেরে গেলেন, বাধারঘাট নির্বাচন করলেন। 3 তারিখের আগে পরে, 3 তারিখের আগে, মানে সরকার গঠনের আগে 3 তারিখের পরে এই যে ডায়লগ, মানে একদম ব্র্যান্ড ডায়লগ, বেলুনিয়ার যে গর্ত মৃতদেহ নিয়ে রাখার জন্য বিভিন্ন পার্টি অফিস যে অস্ত্রশস্ত্র
এগুলি মানুষ জানে বুঝে। ভারতীয় জনতা পার্টির কোনো পার্টি অফিসে আপনি এসব পাবেন না, কোথাও গর্ত ঘুরেনি। মানে আপনি ব্যক্তিগতভাবে সবাইকে আশ্বস্ত করছেন আপনার এরিয়া একদম যে সেই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই নেই না। সবাই এবং আমি এটা পাশাপাশি বলতে চাই, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী জানবে, আমার নামে এই প্রথম এয়ারপোর্ট পিএসএ আমি আসামি। আজকে ইসে আসলো কি যেন সমন, হ্যাঁ, এবং যিনি মানে আমার নামে কেসটা দিলেন উনি হচ্ছেন খয়েরপুরের মাটিকে যিনি অপবিত্র করেছেন সেই কুখ্যাত ব্যক্তিত্ব, নাম যেন কি ওনার, মাটি তো অপবিত্র করছে খয়েরপুর, আগের উপাধ্যক্ষ ছিলেন পবিত্রকর, আমার নামে কেস দিছে। তো ওই যে পার্টি অফিস দখল করতে দিলাম না, এটার খেসারত কেন দিলেন জানেন? আচ্ছা, প্রশ্নটা নিয়ে নিন, ওরা আবার বিরক্ত হবে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, হ্যালো। অনেক সময় লাইন কানেকশন খারাপ থাকে। যেটা বললাম, আমাদের বামুটিয়া রাজনৈতিকভাবে খুব সহনশীল এবং সবসময় বন্ধুত্বপূর্ণ মেজাজে থাকি আমরা, এটা আমাদের বামুটিয়ার মানুষের ঐতিহ্য। কিন্তু এই জিনিসটা ওনার সহ্য হচ্ছে না। এরকম ওনার মতো কিছু কিছু ব্র্যান্ড নাম আছে, বাকি নামগুলি আমি বললাম না। আর উনি আমার জীবনে একটা নতুন ইতিহাস তৈরি করলেন। মানে এয়ারপোর্ট পিএসএ এই প্রথম আমার নামে, কেন জানেন? গান্ধীগ্রাম পার্টি অফিস ওরা খুলতে গেছিল, আপনি হয়তো নিউজের মাধ্যমে দেখেছেন। ওরা কত বড় ধুরন্ধর, কত বড় মসৃণ বেয়াদব ওরা। মানে টিভির সামনে বললো যে বিধায়ক আসলেন, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করলেন, পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়েছেন, নতুবা অনেক কিছু হতে পারতো। এসব বলে কয়ে গিয়ে আমার নামে কেস ঠুকে দিল। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা 1 বছর যাবৎ যে পার্টি অফিসটা বন্ধ রাখলেন, বিজেপির কোনো কার্যকর্তা এই পার্টি অফিস খুলতে মানা করেছিল? বলল না। তো এটার নামে কোনো কেস আছে? না। যাব এই পার্টি অফিস কি কোনো খাস জমিতে? বলে না। তাহলে এটা খুললেন না কেন? যেহেতু এতদিন পরে খুলতে এসেছেন, নির্বাচন এসেছে, খুলবেন, ভালো কথা, খুলেন। কিন্তু যেহেতু আমাদের বামুটিয়ারও বিভিন্ন পার্টি অফিসে অস্ত্রশস্ত্র ছিল, আপনারা জানেন, কামালঘাট এবং দুর্গাবাড়িতে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, কালীবাজারও। তো না, কালীবাজারটা সার্চ হয়নি মনে হয়, কামালঘাট এবং দুর্গাবাড়ি অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং লক আইনিভাবে লক করা আছে। তো গান্ধীগ্রামেরটা এরকম কিছুই ছিল না। তো যেহেতু বিভিন্ন পার্টি অফিসে অস্ত্রশস্ত্র আছে, তো স্বাভাবিকভাবে এলাকাবাসী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তাও ছিল, ওদের স্বাভাবিক ধারণা যে হয়তো এই পার্টি অফিসে অস্ত্র মজুদ আছে। যদি থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, আর না থাকলে এখন নির্বাচন, আপনারা পার্টি অফিসটা খুলবেন, বসেন। আর ঠিক আছে কিনা? তো বললো হ্যাঁ। তো তাহলে সার্চ করতে দিন। তো সার্চ করতে দিলে আবার ইলেকশন কমিশনের পারমিশন লাগবে, এসডিএম। তো তখন বললো ঠিক আছে করো। তো ওই প্রসেসিং আছে। তো এইরকম উনি বললেন, বক্তব্য দিলেন যে মানে বিধায়ক আসলেন, ওদের পার্টি অফিসে গিয়ে কথা বললাম ওদের সাথে। আমি এটাও বললাম যে আমার টোটাল বয়স যত, এখানে আপনাদের তো রাজনীতির বয়স আমার থেকে বেশি, তা আপনারা এটা খুলবে, ভালো কথা। তো এটা মেনে খুলুন। তো মানলো, মানার পরে গিয়ে কেস দিয়ে দিল। তো ওরা তো ভুগবে, ওদের ভাবনা, চিন্তা, চেতনা। ওদেরকে আমি বলি ফেসার জাত বললেন তো, কেন বলেন তো? ফেসার দেখুন সূর্যের আলোতে ঘুরে কম, অন্ধকারে বাইরে বেশি। সর্বশেষ একটা ফোন নিচ্ছি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছিলেন আপনি? আমি সোনারগাঁ থেকে বলছি। নমস্কার। নমস্কার দাদা, বলুন কি বলবেন? আমি কৃষ্ণগঞ্জ বাবুকে একটা প্রশ্ন করতে চাই আর কি। বামুটিয়ার বিধায়ক, হ্যাঁ, বিধায়ক বামুটিয়ার না, বিধায়ক হলেন সারা রাজ্যের। ঠিক। বামুটিয়া কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছে, ত্রিপুরা বিধানসভার সদস্য। যাই হোক, তো বামুটিয়া সম্পর্কে কথাবার্তা বলছেন, যে স্বাভাবিক। উনি যে কথা আলোচনাটা শুনছিলাম আর কি, কিন্তু আলোচনা ব্যক্তিগত ভাবে আক্রমণ করি কথা কোয়া উচিত নয়, এটা ঠিক আছে, আমি যদি এর আগে বললেন। তবে উনি যে কথা বললেন
বলছেন যে তুলসীমতির গন্ধ বিভিন্ন বিভিন্ন কিছু উন্নয়ন হয়েছে, আমি এদের দ্বিমত পোষণ করছি না, কিন্তু বিজেপি নির্বাচন আগে যে কথাগুলি বলেছিল, মিস কলের চাকরি, 2000 টাকা ভাতা, 340 টাকা রেগার হাজিরা ইত্যাদি অনেকগুলি কথা বলছিলেন, এগুলি এই 13 মাসে একটা কি বাস্তবিত হয়েছে? ঠিক আছে, আমি আপনার কিন্তু কেবিনে গত অধিবেশনে 1000 টাকা ভাতা করার সিদ্ধান্ত, 700 টাকা থেকে 1000 টাকা ভাতা করার সিদ্ধান্ত নিয়েছেন গত বিধানসভার অধিবেশনে। ভালো, কিন্তু হাজার হাজার বাদ দেখতে আছে, হাজার হাজার সংখ্যাটা এখনো পরিষ্কার হয়নি, এটা লোকসভা নির্বাচনের পরে পরিষ্কার হবে। মানে যত শোনা যাচ্ছে প্রায় 20% মনে করে জিজ্ঞাসা করেন না, প্রায় 20% বাদ দেখতে আছে, মনে করে জিজ্ঞাসা করেন নিজ থেকে কিন্তু 300 টাকা কাভার হইত। সুতরাং যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা কিন্তু এখন পর্যন্ত 5 বছর বাকি আছে, 1 বছর গেছে কিছু করেনি, যে একটা। আরেকটা প্রশ্ন হলো গণতান্ত্রিক ব্যবস্থা, নরসিংহের সিবিএম অফিসটা দখল করতে গেছে, উনি বাধা দিয়েছেন। ভালো না না, উনি বাধা দেননি, উনি এই কথা বলেননি, উনি বাধা দিয়েছেন। উনি যেটা বলছেন যে আমার বিজেপি কিছু লোকজন ভাইয়া এটা গেল অফিস করতে, না বিজেপির না, বিজেপির না, বিজেপির না, এটা আপনারা সৃষ্টি করা জিনিস। না 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 না, এটা উচিত নয়, এটা সিবিএম অফিসে থাকুক, এটা ওনার আলোচনা তো এটা আমি শুনছি, এটা ভালো, এটা খারাপ নয়, কিন্তু ঘটনা সারা রাজ্যে প্রথমে তো মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে শত শত বিরোধী দল অফিস ভেঙে দিয়েছে। ভারতবর্ষে কোন রাজ্যে, এমনকি ভারতবর্ষে অনেক বহু রাজ্য আছে বিজেপি সরকার, কোন রাজ্যে বিরোধী দলের খাসের জায়গার অফিস ভাঙেনি। কেমন একবারে দিদি খাসের জায়গা তাতে জোটের জায়গা তাতে এইসব অফিস খুঁজতে দিতেছে না, আক্রান্ত হচ্ছে, মাইগ্রেল করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নে, বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্ন নিয়ে আছি, সময় আমার সময়টা একদম কম দাদা, তাই আমি বলছি আপনাকে। একটা কথা নেই, লোকসভা নির্বাচনে আমরা যেটা করছিলাম যে একটা আশঙ্কা ভোট দিতে পারবো কিনা, এই আশঙ্কাটা ব্যাপক। এবং আমার খবরের কাগজে দেখেছি বামুটিয়া তো বাড়ি বাড়ি দিয়ে, উনি তো জানেন না, ওনার দলের লোকেরা বুঝেছে ভোট কেন্দ্র বিজেপিকে দিতে হবে, খুব বামুটিয়াতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফোনটা রাখছি দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনার কথাগুলির উত্তর না না, ওনার কথা উত্তর দেবেন, উনি কয়েকটা প্রশ্ন আপনার কাছে রেখেছেন। সর্বশেষ ফোন আপনার নিয়েছি, উনি প্রথমেই বলেছেন যে আমাদের উচিত কথাবার্তা বলা, যেহেতু আপনি বিধায়ক রয়েছেন। উনি বলেছেন আপনি শুধু 3 নম্বর কনস্টিটিউয়েন্সির বিধায়ক নন, ওনার মতে আপনি সারা ত্রিপুরা রাজ্যের বিধায়ক, যেহেতু আপনি অ্যাসেম্বলিতে যাচ্ছেন। ওনার কয়েকটি প্রশ্ন হচ্ছে, যেটা আপনি বলেছেন যে আমি লিখে রাখার জন্য, আমি জানি উনি কি বলেছেন। উনি বলেছেন ভিশন ডকুমেন্টে কয়েকটা প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে উনি 2-3টে তুলেছেন। প্রথমটা উনি বলেছেন যে মিস কলে চাকরি হবে, দ্বিতীয়ত বলেছেন যে রেগার মজুরি 340 টাকা করা হবে। আমি একটু একটা একটা করে বলি, মিস কলে চাকরি হবে না, মিস কলে পার্টির মেম্বারশিপ হবে, মিস কলে পার্টির মেম্বারশিপ হবে, মিস কলে চাকরি হবে বলা হয়নি। এবার ইসের যে কোনো না কোনো ভাবে মিস কলে চাকরি হবে বলা হয়নি, কোনো না কোনো ভাবে না, মিস কলে মেম্বারশিপ নেওয়া হবে। আর যদি যদি না আমি বলি, এবার নেক্সট চাকরি এবং আদার্স সুবিধা ওরাই আগে পাবেন না, এটাও যারা মিস কলে মেম্বারশিপটা নিয়েছেন। কিছুদিন আগে এটাও ছিল, যেটা উনি বলেছেন যে মিস কলে চাকরির ব্যাপারটা, যেটা আমাদের কাছে ভিডিও ফুটেজে রয়েছে। মিস কলে, আচ্ছা আমি বলি, মিস কলে যারা চাকরি পাবেন তাদের ডাটা আসবে, মিস কল করলেই চাকরি পাবেন বিষয়টা এমন না। মিস কল হতে পারে সেখানে কোনো কন্ডিশন থাকতে পারে, কন্ডিশন তো থাকবেই। কন্ডিশন হচ্ছে এবার মিস কল দিলে চাকরির যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন যারা মিস কল মেম্বারশিপ নিয়েছেন। ওই সময় যারা মিস কলটা দিয়েছেন, এখনকার মিস কল না, ওই সময় যারা মিস কল দিয়েছেন, কেন করা হয়েছে মিস কলের ব্যাপারটা একটু বুঝতে হবে। ওদের প্রতি ভয় ভীতি তিতিক্ষা এত বেশি ছিল আর কি, কেউ তো সামনেই আসতে পারতো না। তার জন্য তো মিস কলের মেম্বারশিপের পলিসি গ্রহণ করতে হয়েছে আমাদের। তো ওরা যেহেতু ওই সময়ের ওই সমস্ত অবস্থান পার হয়ে সাহসিকতার সহিত মিস কল করেছেন, ওরা সুবিধাটা পাবেন। আর কি যেন বলছেন, ভাতা বাদ যাচ্ছে যে বললেন,
ভাতা বাদ দেওয়ার প্রসিডিং চলছে, কিন্তু সারা রাজ্যে একজনও যারা সিপিএম করেন ভাতা বাদ যাবে না, প্রত্যেকেই ভাতা পাবেন যারা উপযুক্ত। কিন্তু ওনাকে বুঝতে হবে, যে দাদা, ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যে দাদা কোশ্চেনটা করেছেন ওনাকে বুঝতে হবে সিঁদুর মাথায় দিয়ে বিধবা ভাতা পাওয়া যাবে না। আর স্বামী বাজার করবে আর ঘরে রান্না করে খাবে আর মাসের শেষে গিয়ে বলবে স্বামী পরিত্যক্তা ভাতা, ওই সমস্ত ভাতা হবে না। যদি প্রকৃত অর্থেই ডিভোর্স সার্টিফিকেট থাকে যার, সে যত বড় সিপিএম হোক, আজকের দিনও সিপিএম করুক, আগামী আরো 50 বছর সিপিএম করুক, কিছু যায় আসে না, উনি ভাতা পাবেন। যার প্রকৃত অর্থে বয়স 60 বছর ঊর্ধ্বে হয়েছেন, উনি সিপিএম আজকের দিনেও করুক, আগামী 50 বছর যাবত করুক, উনি ভাতা পাবেন। কিন্তু ওই 45 বছরের ভাতিজা যারা আছেন, ওই ভাতিজা বা ভাতিজার ছেলে যারা আছেন, আমরা খাঁটি বাংলায় বলি ভাতিজার পুত আর কি, তো ওরা পাবেন না। এই 45-50 বছরের ভাতিজারা পাবেন না আর কি। মানে আপনি বলতেছেন যে যারা উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট, ওরা ভাতাগুলি কিভাবে দিয়েছেন? ওরা ভাতাগুলি দিয়েছেন যাদের গোষ্ঠী বড়, যাদের পরিবারে ভোট বেশি, ওদেরকে দিয়েছেন। ওই সমস্ত ভাতাগুলি বাদ যাবে। কিন্তু আবার ওই গোষ্ঠীর মধ্যে যদি ঠিক ঠিক বয়স্ক থেকে থাকে বা শিল্প হইতে হয়, আবার জীবনে হারমোনি তবলের সাথে দেখা নাই, শিল্পী ভাতা পাচ্ছেন। যদি গান গাইতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে, পাবেন শিল্পী ভাতা। যদি কোনো বিশারদ, মানে এলাহাবাদ হোক আর লখনৌর হোক, পাবেন সঙ্গীত বিশারদ সার্টিফিকেট যদি দেখাতে পারেন। এবার কার্পেন্টার যদি হয়ে থাকেন, মানে বুঝাইতে পারলাম, বাটপারি ভাতা বন্ধ, যত পার্সেন্টেজই হোক, মানে রিয়েল ভাতার উপযুক্ত সামাজিক ভাতা যারা পাওয়ার কথা আপনারা প্রত্যেকে পাবেন। যারা সিপিএম করেন তারাও পাবেন, যারা বিজেপি না করেন তারাও পাবেন। সামাজিক ভাতার ক্ষেত্রে সবার সাথে, তার জন্যই তো আমাদের সমদর্শন, একাত্ম মানবতাবাদ এবং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমরা আছি। এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, সবাই পাবেন। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণধর বাবু আপনাকে, আপনি সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন। দর্শক বন্ধুরা, ধন্যবাদ আপনাকেও। আজকে আমরা আলোচনা করছিলাম যে 2019 লোকসভা নির্বাচন সামনে, সে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি দলের যারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, ওনারা কিন্তু ফিল্ডে নেমে কাজ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন ওনারাও কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কৃষ্ণধন দাস উনিও করে যাচ্ছেন। আজকে ওনার সঙ্গে আলোচনা করলাম, উনি বলেছেন রাজ্যের প্রত্যেক মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে যারা প্রকৃত যারা ভাতা প্রাপক ওনারা প্রত্যেকেই ভাতা পাবেন। পাশাপাশি উনি বলেছেন যে রাজ্যে যে নির্বাচন যে সংগঠিত হবে সেই ক্ষেত্রে উনি কথা দিয়ে গেছেন যে সেই ধরনের একটা বাতাবরণ, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে সবাই সবার ভোট আপনারা যাকে দেবেন, আপনারা যাকে পছন্দ করবেন তাকে আপনারা সাংসদ করে সংসদে পাঠাবেন। এবং উনি আশ্বস্ত করে গেছেন যে ভোট শান্তিপূর্ণভাবে হবে। এবং উনি পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে ভোট যে শান্তিপূর্ণভাবে হবে না সেটা কোনো এখানে সেটা আসতেই পারে না, মানে ভোট শান্তিপূর্ণভাবেই হবে বলে উনি আশা প্রকাশ করছেন। এবং আমরা আশা প্রকাশ করছি মিনাল ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের হয়ে যে রাজ্যে 2019 লোকসভা নির্বাচন যে হতে চলছে সেই জায়গায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে খুশি আপনারা তাকে ভোট দেবেন, আপনাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়ে আপনারা দিল্লি সংসদে পাঠাবেন। এই বলে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি এবং দেখতে থাকবেন অবশ্যই দর্শক বন্ধুরা মিনাল ইউনিয়ন। নমস্কার। নমস্কার।